যদি 10 সেন্টিমিটার কাছে আপনার চোখে এসে পড়ে, সেটা চোখের এতই কাছে এসে পড়লো তখন আপনি তাকে দেখতে পান। ঠিক যেমন এখানে আপনি আগুনের চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। তার মানে খুব কাছে থাকলে দেখতে সমস্যা। পাখির ব্যাপারটা হয়ে গেছে, এরা সবসময় এমন ভাবে আমাদের চারপাশে থাকে যে আমরা এদিকে দেখতে পাই। কিন্তু পৃথিবীতে সর্বত্র সবচেয়ে বেশি পরিমাণে পরিযায়ী ঘুরে বেড়ায় এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বোধহয় মাছ। সেই সুদূর সাইবেরিয়া থেকে বাংলাদেশে এসে পড়া সে পাখিকেই আমরা সবচেয়ে পাবো, কারণ তারা আমাদের চারপাশে এমন ভাবে যে কাক, চড়াই অথবা শালিক খুব বেশি হলে এবং 2-3-5টা পাখি, এর বেশি বোধহয় আমরা কখনই লক্ষ্য করি। তখনই লক্ষ্য করে যখন তারা আমাদের কাক সাবান চুরি করে নিয়ে যায়, চিল যখন মুরগির ছানা ছোঁয়ে দিয়ে চলে যায়, এর বাইরে কখনো আমি তাকে লক্ষ্য করি। কাছে থাকার এই হচ্ছে সমস্যা। তো একটা গল্পের কথা মনে করলো, অস্কার ওয়াইল্ডের একটা গল্প আছে যে নাইটিঙ্গেল এবং লাল গোলাপ। একজন প্রেমে পড়েছে, প্রেমে পড়ার পর সে তার প্রেমিকার কাছে বহুভাবে তার কাছে যাওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত প্রেমিকাকে শর্ত দেয় যে আজকে রাতে যখন বল নাচ হবে, সেই বল নাচের সময় তুমি যদি আমাকে একটা টকটকে লাল রক্ত গোলাপ দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে আজকে বল নাচে নাচব। খুব কঠিন কোনো শর্ত বলে মনে হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে তখন ছিল প্রবল শীত, চারপাশে বড় তুষার করে চারদিকে সাদা হয়ে গেছে। এই মুহূর্তে কোথায় রক্ত গোলাপ, সেটা বাগানে গিয়ে ঘুরে দেখালো কোথায় পাওয়া যেতে পারে রক্ত গোলাপ। কিন্তু বাগানে ফুল তো দূরের কথা, একটা পাপড়ি, কলি অথবা একটা নতুন পাতা গুলো বড় গাছ সাথে দেখা গেছে সব। এই গল্পটা শুনছিল, এই ঘটনাটা শুনছিল বাগানে একটা নাইটিঙ্গেল পাখি, একটা গানের পাখি। যখন সে যুবক হতোদ্যম হয়ে চলে গেল, তার ঘরে ফিরে গেল, তখন বাগানের অন্যান্য সব প্রাণীরা, পোকামাকড়রা সেই যুবককে নিয়ে হাসাহাসি করছে, কোথায় পাবে একটা সব। কিন্তু ওই যুবকের চোখের মধ্যে গানের পাখিটা নাইটিঙ্গেল সত্যিকার প্রেম দেখতে পেয়েছে। সে দেখলো যে যুবক যেখানে ঘুমায় ঠিক তার শয়নকক্ষের জানলার কাছে একটা গোলাপের গাছ। সে গোলাপের গাছকে গিয়ে বলল, তুমি কি একটা রক্ত গোলাপ দিতে পারবে? গোলাপ বললো, এখন তো শীত, আমার তো একটা পাতা বের করবার মতো শক্তি আমার ভিতরে নেই। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে একটা প্রচন্ড আনন্দের গান শোনাতে পারো এবং আমার গাছের যে কাঁটাগুলো, যে শুকনো ডালগুলো, তাকে তোমার বুকের উত্তাপ দিয়ে উষ্ণ করে করার চেষ্টা করি। নাইটিঙ্গেল সে গোলাপের ডালে বসে রাতের বেলা কাম করা, আর যুবক বসে বসে রাতের বেলা ঘুম আসছে না, তার প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যান। সে ভাবছে যে আমার মনে এত কষ্ট করে আমার বাগানের মধ্যে একটা নাইটিঙ্গেলের আনন্দের গান করছে, খুব বিরক্ত হচ্ছে। সে জানেও না যে তার রক্ত গোলাপ পাওয়ার চেষ্টা দিয়ে নাইটিঙ্গেল গান করছে। তার গানে একটি একটু করে গোলাপ গাছের শাখার মধ্যে উষ্ণতার আভাস এবং নাইটিঙ্গেল ক্রমাগত নিজের বুক দিয়ে গোলাপের শাখাকে আরো গভীরভাবে জড়িয়ে দিল, আর কি উষ্ণতর, আর কি উষ্ণতর। সত্যি সত্যি দেখা গেল একটা গোলাপের ফুলি নাইটিঙ্গেলের গান এবং তার বুকের উষ্ণতায় গাছটার ভেতর থেকে বের করে এসছে। কিন্তু সেই ফুলি এখনো বিকলাঙ্গের মতো, তার গায়ের মধ্যে প্রাণ নেই, শক্তি নেই। সে ফুটে উঠলেও টকটকে লাল গোলাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। শেষ আশার জায়গা থেকে নাইটিঙ্গেল তীব্রভাবে গোলাপের শাখাকে জড়িয়ে ধরে গানের শেষ নিখাতটুকু ছিল, সেই জায়গায় ছিল একটা কাঁথা। যখন তীব্রভাবে জড়িয়ে ধরল নাইটিঙ্গেল গোলাপের শাখাটাকে, তার কাঁথাটা ভেতরের কাছে ভিন্ন, সেখান থেকে ছিটকে এসে রক্ত পড়ল সেই গোলাপটা টক। এরপর দিন সকালবেলা সেই প্রেমিক বের হয়ে এসে দেখে অদ্ভুত, তার জানলার কাছে টকটকে লাল একটা গোলাপ ফুটে আছে এবং তার নিচে একটা বৃদ্ধ নাইটিঙ্গেল পাখি। এমনি করে লাল গোলাপ। পৃথিবীতে আমরা আজকে মানুষ প্রথম চাঁদে যাওয়ার পর 50 বছরের কিছু বেশি সময় প্রথমবার মতো নীল আর্মস্ট্রং দেখলেন যে পৃথিবীটাকে দেখা যায় যে ছোট্ট একটা মোটর কানা। বুড়ো আঙুল দিয়ে দেখলেন
তার চোখের সামনে পৃথিবী আড়াল থাকে না। তিনি তখন বললেন যে তখন আমাকে নিজেকে দানব মনে হয় না, আমাকে নিজে তুচ্ছ মনে হচ্ছিল যে বিশাল মহাবিশ্বের মধ্যে এইটুকু একটা গ্রহ, তার মধ্যে আমি থাকি, বিশালতার মধ্যে আমি কত ক্ষুদ্র একটা গ্রহে, কত ক্ষুদ্রতম একটা মানুষ। এই চাঁদে যাওয়ার পর থেকে বিগত 50 বছরের কিছু সময়ের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীতে এমন পরিবর্তন ঘটে গেছে পরিবেশের মধ্যে, যাকে খুব সচেতনভাবে চেষ্টা না করলে আর ফিরিয়ে আনা সম্ভব না। মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আমরা এমনভাবে মানুষরা পৃথিবীকে বিপর্যস্ত করে দিচ্ছি। আপনারা ম্যাট্রিক্স ছবিখানি দেখেছেন। ম্যাট্রিক্স ছবির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বলছিল মানুষকে যে তোমরা হচ্ছে পৃথিবীতে, মানুষ হচ্ছে ভাইরাসের। কেন? ভাইরাস হচ্ছে সেই লাইফ ফর্ম, সেই প্রাণ যে তাকে বাঁচিয়ে রাখে, তাকে নিশ্চিহ্ন করে দিয়ে তাকে মেরে ফেলে এই ভাইরাস। পৃথিবীতে মানুষ পৃথিবীকে এমনভাবে বিপন্ন করে তুলেছে যে পৃথিবী তাকে বাঁচিয়ে রেখেছে, তাকে সে বিপন্ন করে ফেলছে, তাকে সে প্রাণের জায়গা থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। গত 50 বছরের মাত্র কিছু বেশি সময়ের মধ্যে পৃথিবী এমন বিপন্ন আগে কোনোদিন। এই 50 বছরের কিছু সময়ের মধ্যে পৃথিবীর জনসংখ্যা হয়ে গেছে দ্বিগুণের বেশি, দ্বিগুণের বেশি। এই 50 বছরের কিছু বেশি সময়ের মধ্যে পৃথিবীতে যত রকমের প্রাণ ছিল তার 70% প্রাণ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, শুধুমাত্র মানুষের প্রাণ। আর এই পরিবর্তন তানভীর যেরকম বলছিল যে ঘটে গেছে, তার সবচেয়ে চমৎকার নির্দেশ করছে পাখি। এই পাখি আমি যেমন করে বললাম, সেই নাইটিঙ্গেলের মতো বুকের রক্ত দিয়ে সে লাল গোলাপ ফোটায় মানুষের, কিন্তু সে মানুষ জানে না সে লাল গোলাপ কে ফুটিয়েছিল, কেন ফুটিয়েছিল। পাখির কথাই যদি আপনারা জানেন যে এরকম একটা অদৃশ্য জিনিস পায় হচ্ছে মৌমাছি। মৌমাছিকে আমরা দেখি না, তাদেরকে আমরা লক্ষ্য করি না, শুধুমাত্র যখন খাঁটি মধু কি ভেজার মধ্যে বেরিয়ে পরীক্ষা, তখনই মৌমাছির কথা আমাদের মনে আসে। এছাড়া অন্য কখনো আমাদের মৌমাছির কথা মনে আসে। কিন্তু আপনারা জেনে রাখা উচিত, অনেকে জানেন, মৌমাছি না থাকলে পৃথিবীতে কোনো প্রাণ থাকে। মানুষ বা অন্য যারা যারা বৃক্ষ বা ফল ভিত্তিক প্রাণ, এমনকি যারা মাংসাশী, তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। কারণ মৌমাছি না থাকলে পরাগায়ন হবে না, ফল হবে না, বীজ হবে না। পৃথিবী থেকে সমস্ত রকমের বৃক্ষ, সপুষ্পক সমস্ত রকম বৃক্ষ নিশ্চিহ্ন হয়ে যাবে। ধান হবে না, চাল হবে না, কোনো কিছু হবে না। কয়েকদিন আগে পত্রিকাতে, মাত্র 1 সপ্তাহ আগে আপনারা বলেছেন যে তরমুজ ক্ষেতের মধ্যে এমনভাবে দক্ষিণবঙ্গের কিছু কৃষকেরা এমন বেশি পরিমাণে কীটনাশক দিয়েছে যে সেই জায়গাতে মৌমাছি এসে এসে বসলে এই ফুলগুলোর মধ্যে তার অতিরিক্ত বিষের কারণে মারা গেছে। হাজার হাজার হেক্টর, হাজার হাজার হেক্টর এরকম তরমুজের ক্ষেত, একটা তরমুজ ধরে। কেন? মৌমাছি। ঠিক একইভাবে পাখি পৃথিবীতে যদি না থাকে, আপনি পৃথিবীতে টিকতে পারবেন না। কারণ পুরো পৃথিবীতে এমন পরিমাণে কীট পতঙ্গ বেড়ে যাবে যে আপনি আমি আমাদের পক্ষে বাঁচা সহজ হবে না, এবং আক্ষরিকভাবে বাঁচতে পারবো না। প্রকৃত অর্থে আমরা মাকড়সা বা অন্যান্য পোকামাকড়ের খাবার হয়ে যাব যদি পাখি না। পৃথিবীতে পাখি প্রতি বছরে 500 মিলিয়ন টন পতঙ্গ খেয়ে, সংখ্যাটা লক্ষ্য করবেন, 500 মিলিয়ন টন পতঙ্গ খেয়ে। আরেকটা শুধুমাত্র উদাহরণ দিচ্ছি আপনাদের, পৃথিবীর যত বৃক্ষ দেখেন, এই সমস্ত বৃক্ষের 70% পাখি খেয়ে তার মুখ অথবা অন্য কোনো ভাবে অথবা তার পেটের ভেতরে দিয়ে পরবর্তীকালে সে যখন মলত্যাগ করে, সেখান থেকে বীজ হয়ে যে পরিমাণ বৃক্ষ পৃথিবীতে ছড়ায়, পৃথিবীতে যত বৃক্ষ দেখতে পান তার 70% বৃক্ষ এই পাখির মাধ্যমে পৃথিবীতে ছড়ায়। পাখি যদি না থাকে, পৃথিবীতে 70% বৃক্ষ যা পাখি আছে তারও অস্তিত্ব থাকে। ফলে ফলে এই পাখি আমাদের সে কাছে থাকার আড়াল থেকে একটু দূরে গিয়ে দেখতে হয়। তারা এমন ভাবে আছে যে আমরা তাদেরকে দেখতে পাই। সেই না থাকা দৃশ্যমান করতে হবে। কেন করতে হবে? নিজেদেরই প্রয়োজন। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে প্রাণ খুব দুর্লভ জিনিস। শত শত লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন পরিমাণ নক্ষত্র নয়, বিলিয়ন বিলিয়ন
গ্যালাক্সি, সে প্রতিটা গ্যালাক্সিতে লক্ষ বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে। সেই সমস্ত নক্ষত্রের মধ্যে কি পরিমাণ গ্রহ আছে আমাদের জানা নেই, কিন্তু এখন পর্যন্ত আমরা এত দূর পর্যন্ত দৃষ্টি দিয়ে কোথাও প্রাণের কোনো অস্তিত্ব পাই। প্রাণের চাইতে দুর্লভ, প্রাণের চাইতে মূল্যবান কোনো কিছু এই মহাবিশ্বে এখন পর্যন্ত মানুষ যে এমন ভাবে পৃথিবীতে প্রাণকে বিনাশ করে দিচ্ছে, সেই পৃথিবীতে প্রাণ যে কি দুর্লভ বস্তু মহাবিশ্বের মধ্যে, এত অসংখ্য সীমাহীন প্রায় মহাবিশ্বে এখন পর্যন্ত কোথাও ক্ষুদ্র একটি জীবাণু অস্তিত্ব খুঁজে পাওয়া। আর আমাদের পৃথিবীতে এই দুর্লভ প্রাণ আমরা নির্মম ভাবে বিনাশ করে দিচ্ছি, এবং আমরা বুঝতেও পারছি না যে আমরা পৃথিবীতে যতটা বাঁচার অধিকার রাখি, একটা পোকা, একটা পাখি, একটা কুকুর এই পৃথিবীতে তাদের বাঁচবার অধিকার আমাদের চাইতে কোনো অংশে কম নয়, কোনো অংশে কম। এইটুকু বোঝার দরকার নেই, শুধুমাত্র এইটুকু আপনারা বুঝে নিন, আমরা বুঝে নেওয়ার খুব প্রয়োজন যে পৃথিবীতে মানুষের অবস্থান এই প্রাণ শৃঙ্খলের মাঝখানে, মানুষ তার কেন্দ্রে নয়, এই মাঝখানে সে বিরাজ করে, তার অস্তিত্ব আসছে বেঁচে থাকে। যদি এই প্রাণের বৈচিত্র্য না থাকে, মানুষের অস্তিত্ব থাকে। ফলে একে বুঝে নেওয়ার জন্য, এই বুঝে নেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে চারপাশের জীবনকে অনুধাবন করা, তাকে বুঝতে পারা, সে কেমন করে টিকে আছে, সে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটাকে অনুধাবন। সেটাকে অনুধাবন করতে হলে তাকে কাছ থেকে দেখতে হবে, তাকে বুঝতে পারা দরকার আছে। সে আছে বলে তাকে অবজ্ঞা করার আর কোনো সুযোগ নেই, তাকে দেখতে হবে কাছে থেকে। এই কাছে থেকে দেখার একটা চমৎকার মাধ্যম হচ্ছে, একটা চমৎকার উপায় হচ্ছে বার্ড ক্লাব। বার্ড ক্লাব হচ্ছে সোজা হিসেবে যাকে বলা যায়, এটা হচ্ছে একটা সিটিজেন সায়েন্স। বিজ্ঞানকে সাধারণভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সামাজিকভাবে চর্চা করার চমৎকার মাধ্যম হচ্ছে বার্ড ক্লাব, সিটিজেন সায়েন্স, নাগরিক বিজ্ঞান। এই নাগরিক বিজ্ঞানটাকে চর্চা করতে হলে আপনার খুব বেশি কিছু প্রয়োজন নেই। আপনি দল বেঁধে 5 জন 6 জন দল বেঁধে বেরিয়ে পড়তে, তাদের মধ্যে একজন যার আপনি আগ্রহ আছে, জানাশোনা আছে, কিছুটা অভিজ্ঞতা যার আপনাদের অন্যদের চাইতে বেশি, তারা আপনাকে জানিয়ে বুঝিয়ে তাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে দিতে পারে। এই বার্ড ক্লাবের মাধ্যমে কর্মশালা করা যায়, এই বার্ড ক্লাবের মাধ্যমে আউটিং করা যেতে পারে, যেখানে মানুষ ক্রমাগত ঘাড় বুঝে শুধুমাত্র মোবাইলের মধ্যে তাদের জীবনের সমস্ত শক্তিকে ব্যয় করে দিচ্ছে। সেইখানে বাইরে বের করে প্রকৃতির কাছাকাছি নিজেকে নতুন করে অনুধাবন করতে পারার একটা চমৎকার মাধ্যম হচ্ছে এই বার্ড ক্লাব নামের উদ্যোগী প্রয়াসটি। এই প্রয়াসটি কুমিল্লাতে শুরু হয়েছে বেশ আগে, এবং সেটা আজকে যেমন দেখতে পাচ্ছি যেটা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু। এই আনুষ্ঠানিক যাত্রার মধ্যে আপনারা যারা এসেছেন তাদেরকে আমি নিজেও বার্ড ক্লাবের একজন সদস্য, আমি সাদর অভিবাদন জানাচ্ছি। এবং পৃথিবীর যে ব্যাপক বৈচিত্র্য, যে বৈচিত্র্যের কথা মনে করে রবীন্দ্রনাথের গানের মধ্যে বলছিলেন যে কান পেতে থাকলে টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? যে অসীম কালে যে হিলদোলে, জোয়ার ভাটায় ভুবন তোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার নাম, বিস্ময় বিস্ময় তাই জাগে আমার। এই মহাবিশ্ব যে দোলায় দুলছে, সূর্য উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, চাঁদ উঠছে, চাঁদের আকর্ষণে জোয়ার আসছে, ভাটা হচ্ছে। এই যে মহাবিশ্বের মধ্যে টান, এই মহাবিশ্বের টান আপনি যদি অনুভব করতে পারেন, আপনার রক্তে, আপনার শিরার মধ্যে, নাড়ির মধ্যে আপনি সেই অনুভূতিকে, মহাবিশ্বের সেই জোয়ার ভাটাকে আপনার নাড়ির মধ্যে আপনি অনুভব করতে পারেন, সে অনুভব করতে পারেন। আমাদের নিতান্ত কোনো কাব্যিক বিষয় আর নেই। এটি যদি অনুভব করতে না পারে, পৃথিবীর প্রাণ, পৃথিবীর বৈচিত্র্য ধ্বংস হয়ে গেলে পৃথিবী কিছু হবে না। এর আগে এরকম ম্যাস এক্সটিংশন হয়েছে পৃথিবীতে, এর আগে 5 বার যত প্রাণ ছিল তার 99% পৃথিবীর বুক থেকে মুছে গেছে, তারা আর কেউ ফেরত আসবে। ডাইনোসর কোটি কোটি বছর পৃথিবীর বুকে দাপিয়ে এখন তারা ফসিল হয়ে জাদুঘরের মধ্যে অবস্থান। আমরা আবার এরকম যদি একটা ম্যাস এক্সটিংশন, গণবিলোপ হয়ে যাওয়া, নিজেদেরকে সচেতন না করি, সেই গণবিলোপ ঠেকাতে পারবে না। পৃথিবীর কিচ্ছু আসবে যাবে না,
আবার 99% প্রাণ বিলুপ্ত হয়ে যাবে, আবার পৃথিবী নতুন করে তার প্রাণের সম্ভার সাজিয়ে বসবে অসংখ্য বৈচিত্র্য। আপনি থাকবেন, আমরা থাকবো, দায়টা আমাদের। এই দায় যদি অনুভব করতে হয়, এইরকম প্রয়াসগুলোকে খুব বেশি করে এই প্রয়াসে যুক্ত হন, এই প্রয়াসের সঙ্গে আসুন, নিজের জীবনকে বৈচিত্র্যপূর্ণ করে তুলুন, নিজের জীবনকে ব্যাপকতার সঙ্গে সম্পৃক্ত করুন, কাছে থাকার আড়ালখানা ভেদ করে ভালোবেসে চারপাশে দিক থাকুন। সেই চারপাশে তাকানোর দিকটা শুরু হোক পাখি। নিজেকে বড় করুন, পৃথিবী কত বড় এটা অনুভব করার চেষ্টা করুন। নিজের জীবন বড় হবে, নিজের জীবন অনেক সুন্দর হবে। কুমিল্লা বার্তা ক্লাবে যাত্রা শুরু হলো, আপনাদের সবাইকে সেখানে স্বাগত।